আজকের ফেস অফটা একটু অন্য রকমের। গত কয়েক মাসে যেসব ইন্টারেস্টিং লোকজনদের আপনাদের সামনে এনেছি তাদের ইন্টারভিউয়ের কয়েকটা ঝলক দেখাবো আপনাদের, দেখে নিন। আপনার ধরুন শহুরে মানুষ, অনেক কথার আপনাদের গ্রাম বাংলায় অনেক কথা তো বলেন আপনার। এই যে চড়াম চড়াম গুড় বাতাসা পাচন, এই ব্যাপারগুলো কি একটু বুঝিয়ে বলবেন? আচ্ছা বলুন তো, আগে তো গ্রামগঞ্জে তো মিষ্টির দোকান ছিল না, বাড়িতে কিন্তু গুড় বাতাসা থাকতো। কোনো মানুষ অতিথি গেলেই এক গ্লাস জল, দুটো গুড় বাতাসা দিত। এবার গুড়টা যখনই বাতাসা ভিজে যেত, শুকিয়ে যেত, বাতাসার রংটা হয়তো কালচে পাড়া, রক্ত যেমন শুকিয়ে যায় সেরকম। সেটা ব্যাখ্যা হলো অন্য। না, ব্যাখ্যাটা কি একটু বলুন আর কি। এই মিডিয়ায় রং ব্যাখ্যাটা কি করলো? ওই যে মিডিয়া তখন বলে দিল সত্যি করে তোমার তখন বাতাসাটা ধরুন। আপনি বললেন কেন? আপনি গুড় বাতাসাটা রাজনৈতিক একজন নেতা, গুড় বাতাসার রেফারেন্সটা আনলো কেন? আনলাম একটাই তো, এত গ্রীষ্মকাল, মানুষকে জলের দরকার আছে। শুধু জল দেওয়া যাবে, এটা গুড় বাতাসা না দিলে হয়? বাতাসা আর চড়াম 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 বলতে দেখুন, উৎসবের ঢাক বাজাতে হয়, হ্যাঁ, ঢাকের দরকার হয়। বুথ থেকে কিছু দূরে যদি একটু চড়াম চড়াম করে ঢাক বাজাতে হয় না, ঢাক পেটাতে হয়? ওই ঢাক বাজাতে হয়, বুথ থেকে একটু দূরে বাজালো, হ্যাঁ, একটু ভালো লাগলো শুনতে, তারাও আরাম পেল। 2019 কতটা তৈরি আপনার দল? ওয়েস্ট বেঙ্গলে 42 পাবে মতো। বিজেপি বলছে 22টা পাবে, তার মধ্যে বীরভূমে তো একটা ধরা আছে শুনেছি। হ্যাঁ, বীরভূম ধরা আছে, আমি বলে দিচ্ছি কী করে ধরছে, আমি বলে দিচ্ছি আপনাকে। ওরা ভাবছে 294টা বুথ দখল করব। আমি কি চুড়ি পরে আছি নাকি? আমার দুটো হাতে চুড়ি আছে নাকি? আপনাকে মনে হচ্ছে যে এখন বাংলা সিনেমার খরা কাটাতে আপনাকে স্ক্রিপ্ট রাইটার হিসেবে হয়তো দরকার হতে পারে। দেখবেন যারা হিন্দি বইটা একটু ফলো করবেন, যারা ভিলেন আছে, ভিলেনের কায়দায় গেলে কিছু পলিটিশিয়ানও বড় হয়ে যাবে। আরে সামা কিতনা আদমি থা, 2 আর 2 5 হ্যাঁ। এই যে 2 আর 5 এর ভেতরে কত মারপেচ আছে বলুন তো। আপনাকে ফিল্ম ইন্ডাস্ট্রিতে দরকার ছিল। ধরো অ্যাক্টর দেব হল হাউসফুল, প্রডিউসার দেব হল পায় না, এই গল্পটা কি হবে বলো? কেউ হল পায় না। একটা নতুন ডিরেক্টর প্রডিউসার হল পায় না কেন? এইখানে কি বলবো, মানে হল পাই না, ডেফিনেটলি একটা দুঃখজনক ব্যাপার। এত কষ্ট করার পর, এত পরিশ্রম করার পর দর্শক দেখতে চাইছে ছবিটা। মানে ইনফ্যাক্ট আমি এই পুজোরই কথা বলি, শুক্রবার যেহেতু ছবিটা রিলিজ হয়, বৃহস্পতিবার অবধি চলে, তারপরে শুক্রবার থেকে আবার সেকেন্ড উইক আমরা ধরি। ওয়েডনেসডেতে আমার ছবি নামিয়ে দেওয়া হয়েছে, সেই শোটা হাউসফুল শো। আমাকে না জানিয়ে, আমি জানি কি শোটা চলছে, 4 দিন পরে জানতে পারলাম এখানে তো শো বুধবার থেকে বন্ধ হয়ে গেছে। ঠিক আছে, সব জায়গায় কিছু না কিছু হতে থাকে। এবারে কি হয় না, প্রবলেমটা হচ্ছে যখন নিজের লোকেরা করে তখন কিছু করা যায় না আর কি। সকালেই বলে যে শ্রীকান্ত মোহতা বা শ্রী ভেঙ্কটেশ ফিল্ম এদের ইন্ডিপেন্ডেন্ট ফিল্ম মেকার্স বা নতুন করতে দিচ্ছে না। না, আমি তো সেটা বলছি না, আমি করতে চাই না, একটা বাধা তো সৃষ্টি হচ্ছে। তুমি বলছো মিমি আর যে আরেক হিরোইন পালিয়ে গেছিল কেমনি এমনি। না, আমি ওখানে আমি একদম ভাবছি না, কেউ বাচ্চা নয় এখানে, কেউ এখানে বাচ্চা নয়। কেউ বললো তোমাকে লজেন্স দিল, বলো চলো এখানে। কিন্তু আজকে শ্রীকান্তের সাথে তোমার যা সম্পর্ক, এখন হয়তো ঠিক আছে প্রফেশনাল, 2 প্রডিউসারের সংঘাত, কিন্তু অ্যাক্টর দেব, প্রডিউসার শ্রীকান্ত মোহতা কিন্তু এখন বড় ব্যাপার আর কি। শ্রীকান্ত মোহতা এখন হয়তো দুঃখ করে যে কেন দেব আমার ফিল্মে অভিনয় করছে না। তোমরা করবে হয়তো খুব অদূর ভবিষ্যতে। তো আজকে দেব একটা সুন্দর ছবি প্রডিউস করতে চাইছে, প্রডিউস করলো, সে হল পাবে না, সেটা তুমি আর শ্রীকান্তকে বসে একটু মিটিয়ে নিতে পারো না? সেই জায়গাটা তোমাদের নেই? হয়েছে এরকম নাকি হয়নি, অনেকবার হয়েছে। তো প্রত্যেকটা মানুষের এক্সপেকটেশন অনেক বেশি হাই থাকে, তো আমারও অনেক বেশি এক্সপেকটেশন হাই ছিল। আই থট কি লাইক কিছু লোকেরা হয়তো, আমি সব ঠিক ছিল, কিন্তু আমি বুধবারে আমাকে না জেনে শোটা নামিয়ে দেওয়া হলো, সেটা আমার একটু কষ্ট হয়েছিল। মানে যেখানে শো হাউসফুল, আমি হল মালিকের সঙ্গে কথা বললাম, সে বললো আমিও বলেছি কিন্তু কথা শুনেনি। একটা নেগেটিভ এনার্জি সারাক্ষণ সব পিছনে লেগে আছে, তোমার কীভাবে ক্ষতি করবো, মানে কেন? এইটুকু তো ইন্ডাস্ট্রি, মানে তোমার সঙ্গে তো রোজ দেখা হবে আমার। যে মানুষটা করছে সে তোমার খুব ভালো বন্ধু। দেব সে নতুন ফিল্ম করতে চায়, সে কেন এরকম হতাশ হয়ে এরকম একটা মন্তব্য করছে?
কি দেব সত্যি কথা জেনে মিথ্যে কথা বলছে। সত্যিটা হচ্ছে কি দেবের যে সিনেমা রিলিজ হয়েছে হইচই আনলিমিটেড, সেটা সবচেয়ে বেশি মানে সেকেন্ড সবচেয়ে বেশি হল পেয়েছে। কিশোর কুমার জুনিয়র পেয়েছিল 140টা হল, হইচই পেয়েছিল 126টা হল। অ্যান্ড আমি যে দুটো ছবি রিলিজ করেছিলাম ব্যোমকেশ গোত্র এবং এক যে ছিল রেজা, তারা পেয়েছিল 81 and 71 সিনেমাস। আপনি চাইলে আমি আপনাকে রেকর্ড পেশ করতে পারি। আমার খুব দুঃখ লাগছে কি দেব যেহেতু এখন নিজে প্রডিউসার এবং ডিস্ট্রিবিউটর হয়ে এই কথাগুলো এই অঙ্কগুলো না জেনেই কথাগুলো বলছে। সেকেন্ড যে উনি বলছেন হাউসফুলে ছবি নামিয়ে দেওয়া, এই প্রশ্নের উত্তর দেওয়ার দায়িত্ব আমার নেই এক্সিবিটরদের। স্টিল যেহেতু অ্যালিগেশন আমার উপরে আসছে, আমি এটুকুই বলতে চাই কি দেব যদি এটা প্রমাণ করতে পারে বা যে কোনো লোক যদি এটা প্রমাণ করতে পারে, আমি যেটুকু জানি লাস্ট 20 বছরে আমি ইন্ডাস্ট্রিতে এক্সিবিটরের সঙ্গে ডিল করছি, কি উইকে হাউসফুল ছবি যাচ্ছিল এবং ছবি নামিয়ে দেওয়া হয়েছে, আমি সেদিন থেকে ছবি বানানোই ছেড়ে দেবো। আপনার স্টুডিওতে সামনে ডেকে ওনাকে প্রমাণটা করতে বলে দিন। সবাই তো বলে যে এসভিএফ অন্তরাল থেকে সব কিছু কন্ট্রোল করে, সে কি ডিস্ট্রিবিউশন হোক আর এক্সিবিটর হোক, সকলের কন্ট্রোল সেই সুতো বাঁধা আছে এসভিএফের হাতে, শ্রীকান্ত মোহতার হাতে। তো সেটা আর কি ওর পক্ষে মার্কেট ম্যানিপুলেট করা খুব ইজি। একদম না, ব্যবসার মতন হয়। ছবি চললে কালেকশন হয়, কালেকশন হলে ছবি চলে, এটা চিরকাল হয়ে এসছে। একটা এক্সিবিটর যে ছবি চলবে তাকে কোনো দিন নামাবে না, আর যে ছবি চলবে তার বেশি শো দেবেই। একটা শীত মুখার্জির ছবি অলওয়েজ একটা অনিকেতের ছবি থেকে অনেক বেশি শো পাবে, কেন কি সে বারবার প্রত্যেক পুজোয় লাস্ট 10 বছর ধরে প্রমাণ করে এসছে তার ছবি সবচেয়ে বেশি ব্যবসা দেয়। সেখানে কন্ট্রোল করা বা ম্যানিপুলেট করার দরকার পড়ে না। আপনার প্রোডাক্ট যদি ভালো আছে, এক্সিবিটর অটোমেটিক লাগাবে, পাবলিক অটোমেটিক আসবে দেখবে। না দর্শককে কেউ গাড়ি পাঠিয়ে নিয়ে আসছে, না সিনেমা হলকে কেউ গান পয়েন্টে বলছে কি তোমাকে ছবি লাগাতেই হবে। তোমার কি মনে হয় আর কি একজন অ্যাসিড আক্রান্ত কথাটা ভুল। আমি আপনাকে একটু থামাচ্ছি। এই যে পারমিতা বেরা অ্যাসিড আক্রান্ত বলা হয়, এটা আমি অর্জন করতে যাইনি, এটা আমাকে কেউ বাইরে থেকে করেছে, এটা আমি আমার নামের সঙ্গে নেব না। এবং কেউ যদি বলে, সেটাও মানুষ জেনে বলছে না অবশ্যই, সে যদি জানে হয়তো বলবে না, কিন্তু অনেক জায়গাতে সারাক্ষণই এইভাবেই মানুষকে বলা হয় যে একটা ঘটনা ঘটে গেছে, এটা বাইরে থেকে একজন করেছে, এটা আমি নিজে অ্যাচিভ করতে যাইনি। এই পরিচয়টা আক্রান্তটা আমি নামের সঙ্গে কেন নেব? আমি যদি তোমার কাছ থেকে তোমার লজ্জা বা বিনয়ের দরকার নেই, তোমার কাছ থেকে একটা দারুণ জিনিস শিখলাম আজকে, ধন্যবাদ সেই জন্য তোমাকে। আপনাকেও ধন্যবাদ, আপনি শুনলেন, কেননা এটা শুনতে চায় না মানুষ। সবাই বলেছে যে মরে গেলেই তো হতো, বেঁচে থেকে তো লাভ নেই, কেননা বিয়ে তো হবে না। মানে লড়াইটা ঠিক যন্ত্রণার সঙ্গে নয়, আসলে হচ্ছে পারিপার্শ্বিক যারা আছেন, যারা সেটা তো একটা, হ্যাঁ অবশ্যই পারিপার্শ্বিক যেটা আছে, কিন্তু সেটা যখন সময়ের সঙ্গে সেটা চেঞ্জ হয়েছে, এখন তারা অনেকটা স্বাভাবিকভাবে আমাকে নিতে শুরু করেছে। পুরোটা পেরেছে হয়তো না, কিন্তু তারা চেষ্টা করছে আমার সঙ্গে মানিয়ে নিতে পারার, কেননা হয়তো তারা বুঝতে পারছে যে এটা আমার দোষ নয়। আমি একজনকে না বলেছি, সেটা আমার দোষ নয়। আমার ইচ্ছে হয়নি, আমি বিয়ে করব না। যখন এই কথাগুলো আত্মীয় স্বজনরা বলছিলেন, তখন কি মনে হতো কখনো কখনো যে মরে গেলেই হতো? অবশ্যই। আমি যখন হসপিটালে ছিলাম তখন আমার ফোনটা পর্যন্ত আমার কাছে রাখা হয়নি, কেননা ফোনের ফ্রন্ট ক্যামেরায় যদি নিজেকে দেখে ফেলি। আমি বাড়ি ফেরার পর মা আয়নাটা, আমি যেদিন বাড়ি ফিরবো হসপিটাল থেকে, মা আয়নাটা লুকিয়ে রাখতে ভুলে গেছে, আমি নিজের মুখটা দেখে ফেলেছি। সেই যে সেদিনকে প্রায় হার্ট অ্যাটাক হওয়ার অবস্থা আমার, ওই মুখটা, সেটা নেওয়া তো চারটিখানি কথা নয়। তখন তো তোমার পৃথিবীটা ধ্বংস হয়ে গেল। হ্যাঁ, ধ্বংস হয়ে গেছে। আমি বাড়িতে আসার পর রীতিমতো নেট সার্চ করতাম। আমাকে যখন ফোনটা দিল অনেক পরে, আমি আমার ফোনটা পেলাম, নেট সার্চ করতাম সারাদিন বসে বসে, হাউ টু ডাই, কীভাবে মরা যায়। এই যে গ্র্যান্ড বা ফিট পোজে নাচতেন, তখন তো অবশ্যই একটা পরিবেশ ছিল। তখন কলকাতা শহরে ক্যাবারে হতো, নাচের প্রচুর লোক তার নাচ দেখতে যেতেন, কিন্তু কেউ কোনো কুপ্রস্তাব দেয়নি কোনোদিন?
দিয়েছি সেটা পরের দিকে, যখন নাকি শুধু মানে শুধু আমি শুধু শেফালি, তখন তো মানে মানে টেকা দেয় আর কি সব জায়গায় আর কি, যে আমি তোমাকে ভালোবাসি, আমি তোমাকে ছাড়া বাঁচবো না, আমি মানে আমি তোমাকে বিয়ে করতে চাই, এই মানে এটা মানে দিন রাত মানে রেকর্ডের মতন আমার কানের সামনে টেলিফোনে বাজতে থাকতো। তো উত্তম কুমারের সাথে কিভাবে আলাপটা হলো? আলাপটা হলো কি, এমনি উনি সব সময় মানে সামনের টেবিলে বসতেন। তারপরে একদিন আমাদের একটা ডান্স ছিল, হাওয়াইন বলে নাম ওটা, তা ওটাতে না মালা পরাতে হতো, তাকে নিয়ে ডান্স করতে হবে, তা আমি না সে একটা সুযোগ পেলাম। উনি নাচতে রাজি হলেন? নাচতে রাজি হওয়া না, হাত ধরে টেনে নিয়ে আসলাম, নাচতে হবে বাধ্য। তারপর নাচলেন? আপনার সাথে পাল্লা দিয়ে নাচতে পারলেন? নাচতে পারবে কি, ওটা ডান্স হলো, ওটা না শুধু হুলা মানে কোমর ঘোরাতে হবে। আচ্ছা আচ্ছা। আমার মনে মনে হয়েছে তুমি উত্তম কুমার, আমি কিন্তু মিস শেফালি, তোমাকে আজকে ছাড়ছি না। তারপর দাঁড়াও তোমাকে কেন নাচাচ্ছি, দেখো। সেই হুলা ডান্সে একদম মাথা ঘুরিয়ে উত্তম কুমারকে নাচালেন? বলে কি আর শেষ হবে না? আমাকে বলছি শেষ হবে না? আমি বলছি হবে যখন আমি চাইবো। কখন মনে হলো যে আর্ম রেভলিউশনটাই একমাত্র পথ? আমার শুধু এখন থিওরিটিক্যাল অনেক মার্ক্সবাদের মৌলিক জিনিসটা যেদিন কমিউনিস্ট ম্যানিফেস্টো পড়েছি সেই দিনই মনে হয়েছে। অর্থাৎ ধরুন কমিউনিস্ট ম্যানিফেস্টোর 150 বছরে কোনো রাজনৈতিক দলকে দেখছি তারা কমিউনিস্ট ম্যানিফেস্টোর 150 বছর করছেন, কিন্তু ওই যে মৌলিক কথাটা, ওই কথাটাকে তারা অ্যাভয়েড করে যাচ্ছেন, যে কমিউনিস্টরা নিজেদের পথ ও মতকে গোপন রাখতে ঘৃণাবোধ করে, তারা প্রকাশ্যেই ঘোষণা করে যে এই ব্যবস্থাকে কেবলমাত্র সশস্ত্র উপায়েই উচ্ছেদ করা যায়। বুঝলেন তো? কমিউনিস্ট disdain to conceal the truth that this system can be overthrown only by violence means. ধরুন একটা বিশাল ছাত্র সমাবেশ, সেখানে আজিজুল হক প্রধান বক্তা এবং ছাত্ররা ফ্রেশ মাইন্ড এসছে, সেই ছাত্র সমাবেশকে আজকের দিনে দাঁড়িয়ে কী বলবেন? বলবো একটাই কথা, যে বাবা ঋণ শোধ করো। তুমি যে ভাতটা খেয়ে এখানে আসছো, সেই ভাতটা ফলিয়েছে একজন, তুমি যে কাপড়টা পরেছো সেটা বয়ন করেছে একজন, তুমি যে বাড়িটায় থাকছো সেটা বানিয়েছে আর একজন। সুতরাং প্রতিদিন প্রতি কাজে প্রতি জায়গায় সেই ঋণটা একটু 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 করে শোধ করবার চেষ্টা করো। এইখানটায় এদের ভালোবাসো, পাগলের মতো ভালোবাসো। আর মানুষকে পাগলের মতো ভালোবাসতে না পারলে পারে তো কিচ্ছু অর্জন করা যাবে না। এই মানুষের মধ্যে আছে দ্বিধা, দ্বন্দ্ব, ভয়, স্বার্থপরতা। আবার মানুষই মানুষকে দুর্দিন থেকে সুদিনের দোরগোড়ায় পৌঁছে দেয়। তার প্রমাণ আমার পরিবার, তার প্রমাণ আমি। যেমন আমার মেয়েকে আমি বলি যে ইউ আর কনজিউমিং ইউর লাইফ, উই হ্যাভ এনজয়েড ইট। প্রেমে, প্রত্যাখ্যানে, বিদ্রোহে, অত্যাচারে, একেবারে উই হ্যাভ এনজয়েড ইট, উই ড্র্যাঙ্ক লাইফ টু দি লিজ। তোমরা কনজিউম করছো মা, তোমরা এনজয় করতে পারছো না জীবনটাকে। যে সবসময় এই যে সত্যি সত্যি জীবনকে এনজয় করতে গেলে পরে মানুষকে ভালোবাসতে হবে। বাংলাদেশে আর কোনো ম্যাজিশিয়ান সেভাবে প্রতিষ্ঠা পাননি, অনেকেই চেষ্টা করেছেন, তাই নাকি? তো নিন্দুকেরা বলেন যে এটা নাকি সরকার বাড়ির মনোপলি বা পলিটিক্স। সেটা কি ভারত সরকার বাড়ি, নাকি পশ্চিমবঙ্গ সরকার বাড়ি, নাকি পিসি সরকার বাড়ি? পিসি সরকার বাড়ি। হ্যাঁ, নিশ্চয়ই তাই। কারণ আমি দক্ষ, আমি লেখাপড়া করেছি, আমি একজন MSc PhD। আমি যদি বলি নিজেকে আমি যদি শিক্ষা প্রকাশ করি, তাহলে কি অন্যায় করা হবে? তারা কেউ অশিক্ষিত লোক, কেউ হয়তো ম্যাজিকের প্রতি তার সেরকম শ্রদ্ধা, ডেডিকেশন নেই বা সেই কল্পনা নেই, তাতে যদি বলে বসে যে আমার রাজত্বে, এইটুকু রাজত্বে আমি রাজা, আমি তো বলি তুমি তো রাজা বটেই, কিন্তু আমার রাজত্বটা সমস্ত বিশ্বব্যাপী। তা যদি অন্যেরা না পারে, আমি তো বলবো যে ওর জন্মে যখন ডিফেক্ট ছিল সেটা আমার ঘেরাকল, প্লিজ এরভাবে অপবাদ করবেন না। এখন অবধি তো সর্বভারতীয় কোনো সম্মান পেলেন না। আমি বেঁচে গেছি,
কারণ সরকার দেবে মানে পুরস্কার, লোকে বলবে যে সরকার নিজেকেই দিচ্ছে পুরস্কার, আমি তো নিজে সরকার, তা আমি আমাকে দেবো কেন? ভুল করছে। সেটা তো আপনি আপনার ভুবন মোহিনী হাসি দিয়ে বললেন। হ্যাঁ, আমি বউকে বলি। একটা কোথাও মনে হয় না, একটা সরকার তো নির্বাচিত সরকার, সে যে সরকারই হোক, সেটা স্বীকৃতি দিল আমায়, মানে জনগণের স্বীকৃতিটা তো পেলাম না একটা পুরস্কারের মাধ্যমে। ভালো কথা, খুব ভালো কথা। ভগবানও তো ভুল করেন, তখন তাকে আমি ক্ষমা করে দিই। আমাদের গভর্নমেন্টটাকে ক্ষমা করতে পারি না? পিসিসি সরকার জুনিয়রকে ওই তকমা দেয়নি, বাড়ি বয়ে গেছে। আচ্ছা, ম্যাজিক দেখানো কোনটা প্রেফারেবল, আউটডোর না ইনডোর? দুটোই। কারণ আউটডোর ইনডোর বলে কোনো কথা নেই। জীবনের কোন জিনিসটা আপনার সেরা পজিশন? সেরা পজিশনে আমার কথাবার্তা। দ্যাটস ট্রু। লাস্ট প্রশ্ন, মমতা না বুদ্ধদেব? বলবো সত্যি কথা, মমতা। মমতা মানে মায়া মমতা, আর বুদ্ধ মানে প্রজ্ঞা। প্রজ্ঞা, আমি জ্ঞান নিয়ে বসে রইলাম, আজকে মায়া মমতা নেই, কোনটা ভালো লাগবে? কথায় তো আপনার সাথে পারা যাবে না, আপনিও জানেন ভালো, আমিও জানি ভালো। মানলেন? পারলাম। যে মানুষের দুঃখ ভ্যানিশ করতে পারে? পারি। কিভাবে? আপনাকে ভ্যানিশ করে। আপনি বিশ্বের সেরা জাদুকর, হ্যাঁ, করুন আমায় ভ্যানিশ। 1 2 3। ভয় নেই, ফেস অফ ভ্যানিশ হয়ে যাচ্ছে না, ফেস অফ আবার ফেরত আসবে নতুন চেহারায়, নতুন রূপে। হ্যাঁ, ইলেকশনের ঠিক ওপারে।